প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অনেক ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা প্রথমেই যে খবরটি নিয়ে কথা বলতে চাই, সুইস ব্যাংক প্রতিনিধিরা ঢাকায় এসে ঢাকায় বসেই তারা গ্রাহক সংগ্রহ করছেন, এই বিষয়ে আজকে দুদক চেয়ারম্যান বলেছেন। এর আগে পরে আরো বিভিন্ন ঘটনা ঘটেছে, সবগুলো মিলেই আমরা কথা বলতে চাই। জনাব রেজওয়ান সিদ্দিকী, আসলে প্রথমে একটু এটা জানতে চাইবো যে এই যে দুদকের চেয়ারম্যান যেটি বললেন, তারা বাংলাদেশে এসে বাংলাদেশের সামর্থ্যবানদেরকে আশ্বাস দিচ্ছে, অভয় দিচ্ছে এবং সেখান থেকে তাদেরকে আকৃষ্ট করছে সুইস ব্যাংকের প্রতি। এই প্রক্রিয়াটি আসলে কিরকম, যে কিভাবে সুইস ব্যাংকে টাকা রাখা যায়, এত নিশ্চিন্ত হওয়া যায়, এটি একটু প্রথমে যদি স্পষ্ট। সুইস ব্যাংকের ঘটনাটা প্রথম থেকে এরকম যে সুইস ব্যাংকে কখনোই কে টাকা রেখেছে এই আইডেন্টিটি প্রকাশ করে না, এবং এটাই তাদের ক্যাপিটাল। এবং সেই জন্য সারা পৃথিবীর দুর্নীতিবাজরা বা ব্ল্যাকমেইলার, ড্রাগ, এই সমস্ত মানি সুইস ব্যাংকে জমা হয় যাতে কেউ না জানতে পারে। এবং সুইস ব্যাংকে এই যে তথ্য প্রকাশ করবে না, এই কারণে সুইজারল্যান্ডের কিন্তু অনেক দিন সময় লেগেছে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এসব ব্যাপারে স্বচ্ছতার দাবি করেছে এবং এই স্বচ্ছতার দাবি সুইজারল্যান্ড মেনে নেয়নি এবং এখন পর্যন্ত মেনে নেয়নি। তারা খানিকটা মেনে নিয়েছে যে কোন রাষ্ট্রের কত টাকা আছে আমরা শুধু সেই তথ্যটুকু দেব, কিন্তু কোন রাষ্ট্রের কতজন ব্যক্তির কত টাকা করে আছে সে তথ্য আমরা দেব, আমানতকারীর নাম পরিচয় দেব না। এটা সুইস ব্যাংকের একেবারে শুরু থেকেই এই ঘটনা। এটা আমরা পাকিস্তান আমল থেকে শুনে আসছি যে সুইস ব্যাংকের টাকা জমানো। তা সুইস ব্যাংকের টাকা ঠিক কোনো সময় দেশে নিয়ে আসা যায় কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু সুইস ব্যাংকের টাকা সুইস ব্যাংকেই থাকে, বিদেশে গেলে খরচ করা যায়, খুব একটা এই টাকাটা দেশে নিয়ে আসারও খুব সুযোগ নেই। তো সুতরাং সুইস ব্যাংকের এই যে টাকা রাখা, এটা খুবই নিরাপদ এবং এখানে কোনোদিন আমি টাকা রেখেছি কিনা এই তথ্য কোনোদিন প্রকাশিত হবে না। সেক্ষেত্রে যেমন ধরেন অর্থমন্ত্রী এর আগে, রিজভী ঠিক মতোই বলেছেন যে অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন যে এই যে অর্থ পাচার হয় বিভিন্ন সুইস ব্যাংক সহ বিভিন্ন জায়গায়, এর জন্য আমরাও দায়ী। আমরা মিনস গভর্নমেন্ট, পলিটিশিয়ানস অ্যান্ড আদার্স ইত্যাদি, তারা সবাই দায়ী। এখন তিনি বলছেন যে না, পাচার হয় না, লেনদেন হয়। না, তিনি কিন্তু একদম পাচার হয় না এটি কি বলছেন? তিনি বলছেন লেনদেন হয়, লেনদেন হয়, পাচার হয় না, এই কথাটা উনি বলেছেন। আমি খবর দেখে এলাম। তো এখন লেনদেন হয়, আর অর্থাৎ ভাষার মারপ্যাচ খুঁজছেন, আসল ঘটনাটাকে আড়াল করার জন্য ভাষা। তিনি তো বলছিলেন যে পাচারের পরিমাণটা খুবই কম, যত সামান্য পাচার হয়, যত সামান্য 4000 কোটি টাকা। ওনার কাছে অবশ্য 4000 কোটি টাকা সবসময় যত সামান্য, 5000 কোটি টাকা সবসময় যত সামান্য, কারণ উনি যখন হলমার্কের 4000 কোটি টাকা লুট হয়ে যায় তখন তিনি সোনালী ব্যাংকের, তখনও তিনি বলেছিলেন এটা কিছুই না, ইটস নো মানি। তো সুতরাং এটা উনি বলতে পারেন যে যত সামান্য, এটা বলতে পারেন, কিন্তু উনি কথাটা সত্যিই তো ঘুরিয়েছেন যে হয় না। আবার কথার মারপ্যাচ, শব্দের মারপ্যাচের খেলা আমরা দেখছি। যে একজন বলেছেন, দায়িত্বশীল ব্যক্তি, আমি ঠিক নামটা বলতে পারছি না, যে ঢাকায় জলাবদ্ধতা নেই, জলজট রয়েছে। ভাই আমি কাপড় ভেজে আমি যেতে পারি না, আমি রিক্সার মধ্যে ডুবে যাই, এটা আপনার জট না জলাবদ্ধতা? সরি, এতে তো আমার কিছু যায় আসে না ভাই, আমি পথ চলতে পারছি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু ওই যে কথার মারপ্যাচ, জলাবদ্ধতা নেই। তো অর্থমন্ত্রী ঠিক সেরকমই বললেন। আবার যে কথাটা দুদক প্রধান বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে তারা লোক জোগাড় করার চেষ্টা করেন এবং তাদেরকে গ্যারান্টি দেন যে টাকা কেউ জানবে না। এটা তো সবাই জানে পৃথিবীর, যে সুইস ব্যাংকে টাকা রাখলে এই তথ্য কেউ জানবে না। সুতরাং তার জন্য যে হোটেলের লোক এসে বাংলাদেশের লোক খুঁজতে হবে এবং লোক তার হাতে 50,000 কোটি টাকা বা 1 লক্ষ কোটি টাকা বা 10,000 কোটি টাকা দিয়ে দিলেন, এরকম কিন্তু সম্ভব নয়। আসলে এই টাকাটা পাচার হওয়ার দুটো প্রধান পথ আছে। একটা হলো ট্রেডিং, সেখানে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, এই দুটো পথ হলো এই টাকা পাচার করার মেইন কায়দা। সেখানে ঠিক হোটেলে এসে
লোক জোগাড় করা যে ভাই মিস্টার এক্স আপনি কি সুইস ব্যাংকে টাকা রাখতে চান, তাহলে আমরা উনি নিবে কিভাবে? সুইস ব্যাংকের লোকটা এই টাকাটা নিয়ে যাবে কিভাবে ওই লোকের হয়ে, কিংবা তাকে একটা পরামর্শ। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন জানতে চাইবো শ্যামল দত্ত, আপনিও যদি একটু যোগ করেন, নিশ্চয়ই এর প্রেক্ষিতে আপনারও বলবার আছে, কিন্তু আমি যে প্রশ্নটি জানতে চাই যে বোঝা যাবে কিভাবে যে কতটা পাচার হয়েছে আর কতটা লেনদেন হচ্ছে? আসলে আমরা এই ইস্যুটাতে তিনটা তথ্য পেলাম। একটা তথ্য হচ্ছে যে আমরা কিছুদিন আগে একটা গ্লোবাল রিপোর্ট পেলাম যেখানে সুইস ব্যাংকে বা বাংলাদেশিদের একটা বড় অঙ্কের টাকা আছে, এরকম তারা তথ্য, কার নামে সেটি বলে নাই, বাট বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য মেজর কান্ট্রি যারা ওখানে আছে, টাকা আছে। দ্বিতীয় ভার্সানটি পেলাম, অর্থমন্ত্রী বলল যে সেটা লেনদেন, এটা না, সামান্য পাচার হতে পারে। তৃতীয় ভার্সানটি যেটি আজকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বললেন যে সুইস ব্যাংকের লোক তারা আসে এখানে এবং তাদের কাছে তথ্য আছে, তারা এখানে এসে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার একটা আশ্বস্ত দেয় যে আমরা আমাদের এখানে টাকা রাখলে আপনাদের এই কোনো রকমের প্রকাশ হবে না। এই কথাটি বলার পেছনে একটি কারণ আছে, কারণ ইদানিং সুইজারল্যান্ড একটা বড় ধরনের প্রেশারের মধ্যে আছে। প্রেশার বলতে জিএনএফ নামে গ্লোবাল যে একটা অর্গানাইজেশন, তারা এই ধরনের মানিগুলো হান্ড করে, কোথায় কোন দেশের কি কালো টাকা আছে এগুলো তারা করে। তার মধ্যে 3টা দেশের বিরুদ্ধে বড় অভিযোগ, শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে 3টা দেশ এগুলোকে সবচেয়ে বেশি আমরা বলি মানে তারা স্বচ্ছ দেশ। সুইজারল্যান্ডের কথাই বলেন, সারা দুনিয়াকে উপদেশ দিয়ে বেড়ায় তারা। 3টা দেশের মধ্যে একটি হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যে কি পরিমাণ ব্ল্যাক মানি আছে, তারা একই ধরনের এই সুইজারল্যান্ডের মতো, তারা কখনো তারা এটা প্রকাশ করে না। দ্বিতীয় দেশটি হচ্ছে লুক্সেমবার্গ, আরেকটি বড় দেশ, ছোট দেশ কিন্তু বড় টাকা। এবং যেটি আপনাদের রিপোর্টে দেখলাম যে সুইজারল্যান্ডে 400টা ব্যাংক আছে, লোক মাত্র 82 লাখ। আচ্ছা, তৃতীয় আরেকটি দেশের বিরুদ্ধে অভিযোগ, সেটি হচ্ছে আমাদের দুবাইতে একই ধরনের নানা ধরনের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা রাখা যায় এবং এগুলো বলে কোনো জবাবদিহি করতে হয় না। কোত্থেকে টাকাটা আসলো, কোত্থেকে টাকাটা এখানে জমা হচ্ছে, তার কোনো প্রশ্নবিদ্ধ হয় না। যেমন আমাদের এখানে আপনি এই মুহূর্তে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে 5 লাখ টাকা তুলতে গেলেও আপনাকে জানাতে হয় যে আমি এই টাকাটা কি করবো, কোথায় যাবে ইত্যাদি, নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। ফলে এই দেশগুলোর বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। এখন গ্লোবাল যে জিএনএফ যে অর্গানাইজেশনটা, তারা এই ধরনের এগুলো মনিটর করে কোথায় কি ট্রানজ্যাকশন হচ্ছে। ফলে সুইজারল্যান্ড এক ধরনের চাপের মধ্যে আছে। কিন্তু আমি খুবই দুর্ভাগ্য বিষয়, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে খুবই মর্মাহত যে তিনি বলছেন এটা লেনদেন। সুইস ব্যাংকের সাথে আমাদের কি লেনদেন, এত লেনদেন? আর যদি লেনদেন হয়ে থাকে সেটা তো ট্রান্সপারেন্ট, লেনদেনের প্রতিটি ট্রানজেকশন হচ্ছে স্বচ্ছ। আপনি কোথায় লেনদেন করছেন নিশ্চয়ই তার কাছে তথ্য থাকবে, আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য থাকবে। আপনি $5,000 বৃত্তি আমাদের ছাত্রদের জন্য পাঠাতে হয়, পড়বে ওরা, এটাও বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। তাহলে সুইস ব্যাংকের লোকজন যদি ঢাকায় এসে টাকা নিয়ে যেতে পারে, সেটা কি বৈধ চ্যানেল না অবৈধ চ্যানেল? একটি হচ্ছে ট্রেডিং, ট্রেডিং এ আপনি কত টাকা, ট্রেডিং এ আপনি কত টাকা আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করবেন, কত টাকা করতে পারবেন? আর যদি ট্রেডিং এ ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস করেন, সেটার দেখার তো একটা অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে। প্রতিটা এলসি যেটা ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস হয়, এই এলসি গুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরীক্ষিত না হলে এলসি খোলা যায় না। তার মানে বাংলাদেশ ব্যাংক এখানে এগুলো প্রপারলি মনিটর করছে না। নাহলে ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস হবে কি করে? কারণ আপনি যে ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস করছেন, আপনি বিদেশ থেকে একটা জিনিস কিনবেন, সেটা একটা মূল্য তালিকা আপনি, এখন এগুলো ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, কোন প্রতিষ্ঠানের কি দাম, কি মূল্য। ফলে এখানে একটা ঘাপলা আছে। দ্বিতীয় ঘাপলাটি হচ্ছে আপনি ব্ল্যাক মানি আপনি গোপনে পাচার করছেন, আপনি এটা আরেকটা পদ্ধতি। এখন এই দুই পদ্ধতি কিন্তু সরকারের মনিটরিং, সরকারের যদি রেগুলেশনস, সরকারের আপনার তাদের ওভারঅল সুপারভিশন যদি স্ট্রং হয়, তাহলে মনিটর করতে এটা আমি মনে হলো দুদক এখানে যে কাজটি করছে, আমি আশা করব তারা আরো অনেক বেশি স্ট্রংলি এই জিনিসগুলো মনিটর করবে। কারা কারা, আমার কথা হচ্ছে যে কিন্তু দুদক যেটি মনিটর করছে, তারা বলছে যে সম্প্রতি একটি মামলায় তারা রায়ও পেয়েছে যে কোনো ইন্ডিভিজুয়ালি করতে পারবে, মানি লন্ডারিং মামলা করতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারা আসলে সুইজারল্যান্ডের মানে সুইস ব্যাংক যদি প্রকাশ না করে আমানতকারীদের নাম, তাহলে কি এটা আসলে খুব বের হয়ে আসা সহজ হবে? না, আমার কথা হচ্ছে শুধু সুইস ব্যাংক কেন, আমার কথা হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ডে আরো সারা বড় বড় অর্গানাইজেশন আছে যারা সুইস ব্যাংকের উপরে এই ধরনের তদারকি করার জন্য তারা আহ্বান জানাতে পারে। আর জিনিসটা হচ্ছে শুধু সুইস ব্যাংক না, বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় কালো টাকা। কালকে আপনি একটা তালিকা দেখেছেন যে বাংলাদেশের 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ খেলাপিতে আমাদের বাংলাদেশিরাই আছে।
এই টাকা ব্যক্তি গেছে কোথায়? প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা এই টাকাটা গেছে কোথায়? আর এই টাকাটা কার টাকা? দিস ইজ এ পাবলিক মানি, জনগণের টাকা। আপনি জনগণের টাকা ব্যাংকে আপনি আমানত হিসেবে রেখেছেন, ব্যাংক সেটা ঋণ হিসেবে দিয়েছে, যারা ঋণ খেলাপি তারা ফেরত দিচ্ছে না, তাহলে আলটিমেটলি টাকাটা কার? আপনার আবার এবারের বাজেটে আপনি খেয়াল করবেন, এবার বড় অঙ্কের একটা টাকা রাখা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যাংকগুলোকে মানে সেভ করার জন্য। এই সরকারি ব্যাংকগুলো লোকজনকে টাকা ঋণ দেবে বেআইনি ভাবে, তারা টাকা আদায় করতে পারবে না, আর এর জন্য দায় নিতে হবে আমাকে। আমি একটা ছোট কথা বলি, আজকে সকালে আমি আমার নিজের ব্যাংক স্টেটমেন্টে দেখছিলাম এই ব্যাংকগুলো আমাদের উপর কি পরিমাণ নির্যাতন করছে। আপনাকে যে SMS দিয়ে এই যে আপনার ব্যাংকের পরিমাণ জানায়, ওটার জন্য একটা সার্ভিস চার্জ নেই। ওই সার্ভিসটা কেন দিচ্ছে এর উপর আবার ভ্যাট নেই। 300 টাকা করে প্রতি 6 মাসে আপনার জন্য আপনার অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেই। 1 বছরে 600 টাকা নিয়ে নিচ্ছে আপনার একটা ব্যাংক আপনার কাছ থেকে পার অ্যাকাউন্ট। আপনি এই যে মানুষের উপরে এই বিষয়গুলো, এবং এগুলোর জন্য তাদের কোনো জবাবদিহি করতে হয় না যে কেন নিচ্ছেন, কি কারণে নিচ্ছেন। আমি তো অ্যাকাউন্ট খোলার সময় আপনি এই তথ্যগুলো বলেন নাই। তো এখন ব্যাংকিং খাতে যে ধরনের নৈরাজ্যকর অবস্থা, আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী এই দায় কোনোভাবে এড়াতে পারেন না। তারপর দেখছি যে ব্যাংকগুলোর অবস্থাও খুব খারাপ, দুর্দশাগ্রস্ত অবস্থা। এবং দেখেন, আমরা একেবারে জনগণরা ভুলেই গেছি একটি কথা, যে এই যে বাংলাদেশ ব্যাংকের যে এত হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, কেউ কিন্তু এটা নিয়ে কোনো কথাও বলছে না যে এই টাকাটা শেষ পর্যন্ত আমরা উদ্ধার করতে পারলাম না। এবং সেই প্রতিবেদনটিও আসলো না, জানতে পারলাম আমরা। কিন্তু আমি যেটি জানতে চাই যে এই ব্যাংকগুলোর যখন এই অবস্থা, তখন সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেছেন বিভিন্ন আর্থিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকগুলোর সঞ্চিতি বৃদ্ধি, এবং সেটি হচ্ছে সুইজারল্যান্ডে যায়। বাংলাদেশের ব্যাংকগুলোর যখন এই অবস্থা, তখন আসলে এই তথ্যটি সম্পর্কে কি বলবেন যে সঞ্চিতি বৃদ্ধি? এখন আমার কথা হলো, আমি খুব প্রাইমারি কথাটা বলতে চাচ্ছি যে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো, যেটা আরো কতগুলো ব্যাংকের কথা শ্যামল দত্ত বললেন, এই ব্যাংকগুলোর মানে বৈশিষ্ট্যই হলো যে তারা কোনো ব্যক্তির তথ্য কাউকে দেবে না, পৃথিবীর কাউকে না। মানে আমি বাংলাদেশি লোক, আমার টাকা আছে, এটা সে আমেরিকায় কেউ দেবে না, ইউরোপিয়ান ইউনিয়নকে দেবে না। আমার কথা হচ্ছে, আপনি নিজে দাবি করবেন খুবই ভালো, অনেস্ট, আপনি সারা পৃথিবীকে জ্ঞান দিয়ে বেড়াবেন, আর আপনি সারা পৃথিবীর ড্রাগ মানি, ব্ল্যাক মানি নিজের কাছে রাখবেন। এটা কোন ধরনের এটাই ব্যবসা, এবং এটা হলো আমি ব্যবসাটাকে সমর্থন করছি না, বাট সুইজারল্যান্ড যে দাঁড়িয়েছে অর্থনৈতিকভাবে, বা সুইজারল্যান্ড যে মাথাপিছু আয় এত বেশি, সেটার কারণ কিন্তু এই ব্ল্যাক মানি বা এই যে টাকাটা সুইস ব্যাংকে পড়ে আছে, তারা ইনভেস্ট করছে, লাভ করছে। এই যে যারা টাকা রাখছে, তারা সহজে টাকাটা তুলে না আর বাংলাদেশে ইনভেস্ট করছে না, কোনোদিন না জীবনে। তাহলে এই যে ধরেন এই যে 5,600 কোটি টাকা, এটা কোনোদিন কিন্তু বাংলাদেশে আর ফেরত আসবে না। সুতরাং এই যে বিষয়টা, এটা স্বচ্ছতার প্রশ্ন যেটা বলছেন, যে বাংলাদেশ ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক তো দায়িত্ব পালনে ব্যর্থ, শ্যামল দত্ত উল্লেখ করেছেন যে আপনি ওভার ইনভয়েসিং। কি জিনিসটা কি? আমি একটা মেশিন কিনবো 100 কোটি টাকা, ঠিক আছে, আমি 100 কোটি টাকা দিই না, প্রকৃতপক্ষে আমি 60 কোটি টাকায় কিনেছি। এখন এই যে 40 কোটি টাকা আমি সুইস ব্যাংকে রাখতে পারি, এটাই হলো ওভার ইনভয়েসিং। এটা মনিটর করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক, সেটা তো বাংলাদেশ ব্যাংক করছে না। তো করছে না বলে এই টাকাটা পাচার হচ্ছে, এবং ড্রাগের মানি পাচার হচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক দিক, যে আপনার ড্রাগের মানি সুইস ব্যাংকে গিয়ে জমা হচ্ছে। এই যে আমাদের কি একজন প্রিন্স, কি একজন, তার নাকি হাজার হাজার কোটি ডলার, সুইস ব্যাংকে আছে, সে সবসময় কুমির ছানা দেখাচ্ছে, কিন্তু কোনো প্রমাণ তো নাই, এবং সে নিজেও কোনো ডকুমেন্ট দেখাতে পারে, স্বীকার করছে আমার 96,000 কোটি টাকা আছে। ইটস হোক্স, কারণ কোন 96,000 কোটি টাকা থাকলে সে যদি স্বীকার করে, তাহলে সেই টাকা তো ফেরত আনা সম্ভব। সেই টাকা যদি তার ন্যায্য টাকা হয়ে থাকে, সেটা ইনভেস্ট করা সম্ভব বাংলাদেশে, সে তো বাংলাদেশেই থাকছে। সে তো বাংলাদেশে ইনভেস্ট করতেও চেয়েছিল, টাকা পায় না কেন? টাকা নাই বলে টাকা পায় না। সুতরাং অনেক ধরনের ফ্রডল্যান্ড এখানে হয়। তো সুতরাং সুইস ব্যাংকের, আপনি প্রশ্নটা কি করছিলেন, আমি তো কথায় আওলে গেলাম। সুইস ব্যাংকের যে টাকা রাখা হয়, এটা সবসময় প্রথম থেকে আমাদের দুদক চেয়ারম্যান যাই বলুন না কেন, প্রথম থেকেই এটা গোপনীয়, এবং এটা শুরু থেকে, এবং আমি প্রথমেই বলছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে পারছিল না সুইজারল্যান্ড। আমার আসলে প্রশ্ন ছিল যে সঞ্চিতি বৃদ্ধি, যেটির কথা পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, সেই প্রসঙ্গে আমি জানতে চাইছিলাম যে তার এই বক্তব্যটা। এটাও তো এই যে সঞ্চিতি বৃদ্ধি হোক, যাই হোক, সেই টাকাটা যাবে কিভাবে, যাওয়ার কায়দাটা কি সুইজারল্যান্ডে?
সুইজারল্যান্ড ধরেন একটা ব্যাংকে অনেক টাকা পড়ে আছে, সেই টাকাটা সুইজারল্যান্ডে যাওয়ার পথ কি? পথ নইলে হুন্ডির মাধ্যমে পাঠাতে হবে, কে আমি পাঠাবে? একটু অ্যাড করি যে বাংলাদেশে আসলে কিছু লোকের এত টাকা হয়ে গেছে, হ্যাঁ হয়তো অনেস্টলি কেউ ব্যবসা করেই করেছে, কেউ অন্যভাবে করেছে, তারা এখন বাংলাদেশে না বিদেশে ইনভেস্ট করতে চায়। আমি 3টা কোম্পানির কথা জানি, তারা বিদেশে ইনভেস্ট করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে। তারা হাইতিতে ইনভেস্ট করতে চায়, একটা কোম্পানি, আমি নাম বলতে চাই না আপনার এখানে, তারা সরকারের কাছে অনুমতি চেয়েছে, তারা হেইতিতে ইনভেস্ট করবে। কেউ আছে আপনার ইথিওপিয়াতে ইনভেস্ট করবে, কারণ ইথিওপিয়াতে এখন হচ্ছে ওই যে বাংলাদেশে জিএসপি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে যেখানে না। আমাদের দেশে কর্মসংস্থান নিজের দেশের আমাদের এখনো তৈরি করা একটা যাচ্ছে। বেকারত্ব। আমি আপনাকে একটা একদমই তাই। ছোট কথা বলি, আমি গত শুক্রবারেই রংপুর থেকে নীলফামারী পর্যন্ত গেছি, পুরো ডালিয়া পয়েন্ট যেখানে তিস্তা, এই পুরো বেল্টে একটা দোতলা বিল্ডিং পর্যন্ত নেই। এই 76 কিলোমিটার আমি ট্রাভেল করেছি। ইন্ডাস্ট্রি তো দূরের কথা, নেই কিছুই। ইন্ডাস্ট্রি বলতে খালি আমি দুটো ইন্ডাস্ট্রি দেখেছি, একটা হচ্ছে কোল্ড তাহলে স্টোরেজ, এখানে কেন আরেকটা এখানে হচ্ছে কেন তারা বিনিয়োগ করতে এখানে আগ্রহী? বিনিয়োগ করবে না। তারা এখন হেইতিতে বিনিয়োগ করতে চায়, তারা এখন ইথিওপিয়াতে বিনিয়োগ করতে চায়, বাংলাদেশে বিনিয়োগকারীরা। আমি কোল্ড ইন্ডাস্ট্রি বলতে একটা হচ্ছে কোল্ড স্টোরেজ, আরটা হচ্ছে দুটো ধানের কল, এই ছাড়া আর কোনো পুরো আপনার রংপুর থেকে সৈয়দপুর পর্যন্ত প্রায় 46 কেন কিলোমিটার করতে চাইছে কোথাও না? কোনো ইন্ডাস্ট্রি নেই, কিন্তু কেন করতে চাইছে না? করতে চাইছে না। বাংলাদেশে মনে করে যে টাকা এখানে ইনভেস্ট করলে এখন ইনফ্রাস্ট্রাকচারের অভাব, এখানে অনেক পরিশ্রম করে টাকা আদায়, মানে টাকা ইনভেস্ট করতে হয়, টাকা ইয়ে করতে হয়, সুযোগ সুবিধাও কম। সুযোগ সুবিধা কম। সুযোগ সুবিধা কম, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, চাঁদাবাজকে পয়সা দিতে হয়, এই করতে হয়। তার চাইতে নিভৃতে আমি চলে গেলাম, নিভৃতে চলে গেলাম টাকা নিয়ে। কিন্তু আপনি কার মানে নিয়ে যাচ্ছেন? এদেশের মানে নিয়ে আপনি আমার আপনার মানি। আমি বিরতিতে যাব, কিন্তু তার আগে একটা অর্থমন্ত্রীর যে বক্তব্যটা, যেহেতু গণমাধ্যম কর্মী আমরা সবাই, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই শ্যামল দত্ত, যে সংসদে যেটি বললেন যে গণমাধ্যম অতিশয়োক্তি করছে, আসলে এটি পাচার সবই তো নয়, গণমাধ্যমের দোষ। চিকুনগুনিয়া কেন অতিশয়োক্তি। হলো? স্বাস্থ্যমন্ত্রী সেটাই বলছেন, গণমাধ্যম অতিশয়োক্তি করছে। জি, ঠিক আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির পরে আমরা কথা বলবো দেশের বন্যা পরিস্থিতি নিয়ে, একটু কথা বলবো এবং জলাবদ্ধতা নিয়েও কথা বলার চেষ্টা করবো। দর্শক সাথেই থাকুন, একটু পরেই ফিরছি। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে সংবাদটি নিয়ে কথা বলতে চাই, সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য এবং পর্যালোচনা জানবো। যে যেভাবে আমরা গণমাধ্যমে দেখছি সারা দেশের বন্যা পরিস্থিতি, ত্রাণমন্ত্রী জানিয়েছেন যে 13 জেলার 6.5 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তিনি জানাচ্ছেন যে ত্রাণের কোনো অভাব নেই। কিন্তু আমরা গণমাধ্যমে আমাদের প্রতিবেদনগুলোতে উঠে আসছে যে মানুষের কাছে আসলে ত্রাণ, অনেকেই বলছেন তারা অভুক্ত আছেন, ত্রাণ পৌঁছাচ্ছে না। ফাঁকটা কোথায় থাকে শ্যামল দত্ত? ফাঁকটা হচ্ছে, আমি এই জানি না, এই 13 লাখ, এই যে 6 লাখ লোক আপনাদের স্ক্রলও দেখতে পাচ্ছি আমি, এটার কোনো বেসিস কি? মানে 13 জেলায় 6 লাখ লোক, আমি তো দেখছি হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক পানিবন্দী। ফলে এই পরিসংখ্যানগুলো নিয়েও আমাদের একটা নানা রকমের হাওড়ে বন্যার সময় প্রধানমন্ত্রী কিন্তু খুব তিনিও খুব এই পরিসংখ্যান নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন এবং এক ধরনের এটাই বলছি, রাগই প্রকাশ পরিসংখ্যানের চাইতে করেছিলেন। পরিসংখ্যান 6 লাখ না 10 লাখ না 11 লাখ, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে আমাদের এই মুহূর্তে এক এক দিকে বন্যা। দেখেন, প্রথমে আমরা সুনামগঞ্জের হাওড়ের বন্যা, তারপরে হচ্ছে এই মৌলভীবাজার, এই সমস্ত এলাকার যে এদিকের বন্যা, তারপরে এখন বন্যা, তারপর ছিল আপনার রাঙামাটিতে পাহাড় ধস, এবং চট্টগ্রাম, কক্সবাজার, ওই এলাকাতে বন্যা এখনো চলছে। অন্যদিকে এখন আবার বন্যা শুরু হয়েছে উত্তরাঞ্চলে। আমার ভয় হচ্ছে যে এখনো বর্ষা মৌসুমের বড় একটি সময় বাকি। জুলাই পুরা মাসটি রয়ে গেছে এখনো, অগাস্টে, এমনকি সেপ্টেম্বরেও বাংলাদেশে বন্যা হওয়ার রেকর্ড আছে। আমাদের 88 সবচেয়ে বড় বন্যাটি হয়েছিল কিন্তু সেপ্টেম্বরে। ফলে যে কারণে এখনো অনেক সময় রয়ে গেছে। আমি খুব মানে খুবই উদ্বিগ্ন। আমি নিজেও উত্তরাঞ্চলে গিয়েছিলাম গত সপ্তাহে, গত শুক্রবারে আমি নীলফামারী ডালিয়া পয়েন্টে গিয়েছিলাম। সেখানে তিস্তা ব্যারেজের নিচে প্রচুর পানি, মানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে এই পানি যদি নামতে থাকে তাহলে কি হবে। এখন সেটা সত্যি সত্যি নামতে শুরু করলো। এখন এই কুড়িগ্রাম, এবং আমার সাথে একই সঙ্গে ছিলেন আপনার গাইবান্ধার মাননীয় এমপি এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজল রাব্বি মিয়া, তার এলাকা সাগাটা গাইবান্ধা এলাকায় ভাঙা শুরু হয়েছে এবং ব্যাপক এলাকা পানিবন্দী। ফলে এই পুরো অঞ্চলটিতে, যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই অঞ্চলটি মানুষ এমনিতে দরিদ্র, তারপরে আবার এই যে ভাঙন শুরু হয়েছে এবং বন্যা শুরু হয়েছে। আমি কয় লাখ লোক, এটি বড় কথা না। বড় কথাটা সরকারের উচিত এখন, যদিও মাননীয় আমাদের ত্রাণমন্ত্রী বলছেন ত্রাণের অভাব নেই, কিন্তু ত্রাণটি তো জনগণের কাছে পৌঁছাতে হবে।
প্রপারলি প্রশাসনকে কাজ করতে হবে, একই সঙ্গে তার পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো যদি একটু সিরিয়াসলি তাদের জনগণের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে হয়তো মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। আমি যে মানুষের জনগণের চিত্র কাছে ত্রাণ যে পৌঁছায় সেটি তো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই পৌঁছায়, জনপ্রতিনিধি ছাড়াও প্রশাসন পৌঁছায়, প্রশাসন করে, উপজেলার প্রশাসন আছে। এই জায়গাতে কি তদারকির কোনো ব্যবস্থা আছে রেজন? সেরকম তদারকির কোনো ব্যবস্থা আমরা কারণ এখন পর্যন্ত বিভিন্ন সময় এরকম দুর্যোগে কিন্তু আমরা শুনতে পাই যে এখন ত্রাণ পর্যন্ত আমরা সেরকম তদারকির কোনো ব্যবস্থা দেখতে পাইনি। বরং পত্রপত্রিকায় যে রিপোর্ট দেখা গেছে যে 100 ব্যাগ ত্রাণ দেওয়ার পরে ত্রাণ আলারা সব চলে গেছেন এবং শত শত মানুষ পানির ভেতরে দাঁড়িয়ে আছে ত্রাণের অপেক্ষায় যে আরো বোধহয় আসবে, কিন্তু তা আর আসেনি। এবং আজকেও একটি কাগজে সংবাদপত্রের শিরোনাম হয়েছিল যে ত্রাণ মানে হচ্ছে ফটো সেশন, যে যতক্ষণ ক্যামেরাগুলো, টিভির ক্যামেরাগুলো ওপেন থাকে, অনেক টিভি তো ক্যামেরাগুলো ওপেন থাকে, ততক্ষণ ত্রাণ, তারপর আর ত্রাণের কোনো হিসেব নেই। মন্ত্রী যতই দাবি করুন না কেন ত্রাণের অভাব নাই। ভাই ত্রাণের অভাব নাই, এটা তো আমার দেখবার কথা না। ত্রাণটা পৌঁছাচ্ছেন কিনা, এই যে মানুষগুলো যে পানির ভেতরে হাত তুলে দাঁড়ায় আছে, কি অসহায় অবস্থা তাদের, সেটা গতকাল এবং আজকের সংবাদপত্রে আমি দেখেছি যে গলা পানি, হাঁটু পানি, কোমর পানির ভেতরে শিশু, নারী, পুরুষ সব অপেক্ষা করছেন এবং কোথাও দাঁড়াবার জায়গা নেই, শুকনো কোনো জায়গা নেই যেখানে দাঁড়াবেন, কিন্তু ত্রাণ নিয়ে কেউ আসছে না। ফটো সেশনের শেষ, কিংবা 100 ব্যাগ ত্রাণ দিয়ে গেছে, বাকি হাজার লোক, সহস্র সহস্র লোক দাঁড়িয়ে আছে। এই ছবি ছাপা হয়েছে পত্রপত্রিকায়। তো তাহলে আপনি আর পত্রপত্রিকার তো সব দোষ, এটা অতিশয়োক্তি করছে পত্রপত্রিকা। আসলে সব হয়ে যাচ্ছে, পত্রপত্রিকা খালি অতিশয়োক্তি করছে। এই একটা মনোভাব সরকারের ভেতরে প্রবলভাবে কাজ করছে। যাই বলেন না কেন পত্রপত্রিকা অতিশয়োক্তি করছে। ভাই আমরা তো সব দেখিয়ে দিচ্ছি যে কোথায় অতিশয়োক্তি, যে মানুষ ত্রাণের নৌকা চলে যাচ্ছে, এখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, ত্রাণ নাই, অপেক্ষা করছে। এটা তো ছবি, এবং এটা আপনারা যদি ভিডিও ফুটেজে দেখান তাহলে যা দেখাতে পারবেন, স্টিল ছবিতে সেরকম ছবি ছাপা হয়েছে। তাহলে আপনি কিভাবে দাবি করছেন যে ত্রাণ পাচ্ছে বা পাচ্ছে না? সুতরাং মানুষ আসলে ত্রাণ পাচ্ছে না, ত্রাণের অভাব আছে কি নাই সেটা নাই। এবং সত্যিই তো যে ত্রাণ দেবার কথা চাল, যেটা ফুটিয়ে লবণ দিয়ে হলেও খাওয়া যায়, কিন্তু দিচ্ছেন ত্রাণে চালের বদলে গম কোনো কোনো জায়গায়। তাহলে এই বর্ষার মধ্যে, বন্যার মধ্যে এই গমটা ভাঙাবে কোথায়? এটা দিয়ে রুটি বানাবে কোথায়? এটা খাবে কিভাবে? সেটা কিন্তু কোনো কথা নেই। অর্থাৎ তার হোয়াট ইট ইন্ডিকেটস, এর অর্থ হলো যে আসলে আপনার কাছে চাল নেই, দেবার মতো চাল নেই, কিংবা আপনার চাল দেবার কথা আপনি গম দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন এবং লুটপাট করছেন, হয়তো তাই। সুতরাং কিন্তু এই ধরনের প্রতারণা করবার উদ্দেশ্য কি? এই ধরনের চালের সংকট আছে। আমরা জানি যে এবার সুনামগঞ্জের হাওরের বন্যার পরে চাল প্রোডাকশন কম হয়েছে, বাইরে থেকে যথাসময়ে আমদানিটা হয়নি, কিন্তু এখন অলরেডি প্রচুর আমদানি হচ্ছে এবং চালের মানে স্টকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যাটি সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন প্রসেসে অনেক গলদ রয়ে গেছে। আমাদের ওই ধরনের ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটা বিতরণ ব্যবস্থা ত্রাণের এখনো আমরা তৈরি করতে পারি নাই। এটি আমাদের বাস্তবতা। এর জন্য আমাদের আরো লম্বা পথ পাড়ি দিতে হবে হয়তো, কিন্তু আমরা আশা করব যে মানুষগুলো যে দুর্ভোগে আছে, বিশেষ করে আমি দেখেছি যে সমস্ত এলাকায় মানুষগুলো দুর্ভোগের শিকার হয়, যেমন ধরুন চরাঞ্চল, এই যে গাইবান্ধা, লিনফামারী, কুড়িগ্রাম, এখানে অধিকাংশ কিন্তু চর, মানে যমুনার চর, তিস্তার চর, কুড়িগ্রাম, ধরলা নদী ইত্যাদি চর। এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আসলেই খুবই একেবারেই দরিদ্র এখনো। আপনি যদি কম্পারেটিভলি অন্যান্য এলাকার, যেমন চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ কিংবা সিলেটের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে উত্তরবঙ্গের মানুষের তুলনা করেন, এখনও অনেক তফাৎ রয়ে গেছে। জীবনযাত্রার মানের মধ্যে অনেক ধরনের বৈষম্য আছে। আমাদের উন্নয়নটাও খুবই ইমব্যালেন্স। আমি বললাম সেদিন যে নীলফামারীতে আমি সেদিন জলঢাকা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ হচ্ছিল, একটা পরিবার নাই যাদের পরিবার থেকে কেউ বিদেশে গেছে। এটা কোয়াইট সারপ্রাইজিং। এগুলো কোনোদিন আমরা চিন্তা করি না এইভাবে। অথচ চট্টগ্রামে একটা থানায় যান, এমন কোনো বাড়ি নেই যে বাড়ি থেকে একজন বিদেশে নেই, বা সিলেটে। তো এগুলো অনেক ধরনের বৈষম্য আমাদের রয়ে গেছে। এই জন্য আমাদের দারিদ্রতার হারটাও ডিফারেন্ট, এলাকাভেদে ডিফারেন্ট। ফলে এই এলাকার মানুষগুলোর জন্য আপনাকে ডিফারেন্টলি চিন্তা করতে হবে। আপনি গাইবান্ধার চরের মানুষ, আর রাজনৈতিক দলগুলোর দায়িত্বই বা কেমন, আর কত দুর্ভাগ্য বিষয় যে এখানে রাজনীতি অনেকই হচ্ছে, অনেক রাজনীতিটা খুবই কলুষিত আমাদের, এটা তো বাস্তবতা। সেই অর্থে প্রো পিপল পলিটিক্স আমরা তো করি না। জনগণের পাশে একেবারে দাঁড়াতে হবে নিয়ে খেয়ে, সেই ধরনের উদ্যোগ তো দেখি না। আর এখন তো মানুষকে সেই জবাবদিহির মুখোমুখি হতে হয় না, বলে যে কারণে মানুষ ওইভাবে মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতিটা থেকেও আমরা দূরে সরে এসেছি। আমরা আশা করব যে বিশেষ করে এখন যে বন্যাটি যে জায়গায় হচ্ছে, বিশেষ করে
কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, এই অঞ্চলের মানুষের দারিদ্র্যের ইয়েটা খুবই প্রকট। ফলে মানুষ একটু ডিফারেন্টলি এখানে ত্রাণের কার্যটা চালাতে হবে। আপনি সিলেট অঞ্চলের ত্রাণ কাজ কিংবা চট্টগ্রাম অঞ্চলের ত্রাণ কাজের সাথে এটাকে মিলালে হবে না। এলাকাভেদে ত্রাণ ব্যবস্থাপনাটা বদলাতে হবে। এখানে প্রথমে ব্যাপারটা হচ্ছে, যেমন ধরুন যেভাবে ভাঙন শুরু হয়েছে সেখানে ইমিডিয়েটলি তাদের কিছু রিলিফ দরকার, তারপরে একটা লং টার্ম। যেই মানুষের বাসাবাড়ি ভেঙে যাচ্ছে, ভাঙনের কবলে তাদের সব চলে যাচ্ছে, তাদের জন্য কি করা হয় পরবর্তী? তাদের তো একটা হচ্ছে তাদেরকে প্রথমে বাড়িঘরের জন্য কিছু টিন দেওয়া হয়, এগুলো কিন্তু আমি খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় সিরাজগঞ্জ ম্যাক্সিমামই হচ্ছে সরকারি বিভিন্ন, যে কারণে এই নদী ভাঙা মানুষগুলো একটা সময় কিন্তু ঢাকায় এসে বস্তিতে ওঠে। ঢাকায় যেখানে আপনি ঢাকা শহরে যে 40-50 লক্ষ লোক যে বস্তিতে থাকে, এরা কারা? এরা বিভিন্ন অঞ্চলের আয়দার নদী ভাঙা লোক, না হলে ওইরকম বাস্তুহারা লোক, যারা হয়তো নিজের ভিটে এখানে অন্তত রিক্সা চালালেও তো ডেলি 500 টাকা ইনকাম করা যায়। ফলে এই আশায় তারা শহরমুখী হচ্ছে। লোকজন কেন আজকে শহরমুখী, তার বড় কারণ এটাই, আমাদের উন্নয়নের বৈষম্য, আমাদের ডেভেলপমেন্টের একটা ব্যালেন্স নেই, চিত্র নেই। এই সমস্ত কারণে ঢাকার প্রসঙ্গে আসলে আমি একটু ঢাকার প্রসঙ্গে আসি। আমরা যে দুর্গত সেটি নিয়েও একটু কথা বলি, যে রাস্তায় পানি জমে গেছে, যানজট, এটি নিয়ে আমরা প্রতিবারই শুনি। কি কারণে হচ্ছে এটিও আমরা জানি, কিন্তু বিভিন্ন উদ্যোগের কথা শুনি, কিন্তু দৃশ্যমান এবং কার্যকর উদ্যোগ কি আছে, কি হচ্ছে? কিছুই নেই। ঢাকা শহরে যদি আপনি সত্যিকার অর্থে বলেন যে ঢাকার যারা মেয়র, তারা এই ধরনের ব্যাপারে মোটেও চিন্তিত নন যে কোথায় কি হচ্ছে। মাঝে মধ্যে এরা বুট পায়ে পানির ভেতর দিয়ে হেঁটে মেয়ররা তো বলেন এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না, ওয়াসার দায়িত্ব। ওয়াসা বলে মেয়রের, সিটির দায়িত্ব, সিটি বলে ওয়াসার দায়িত্ব, মন্ত্রণালয় বলে অমুকের দায়িত্ব। তো ভাই কার দায়িত্ব তা আমি জানি না। আমার পানি সরান, আমাকে ঠিক মতো নিরাপদে যেতে দেন, কার দায়িত্ব আপনারা বুঝে নেন। তো সুতরাং এখন যেটা হচ্ছে ঢাকার আজকের দিন যদি আপনি ফেস করে থাকেন, আজকে কি পরিমাণ যানজট আপনাকে ফেস করতে হয়েছে, তার কারণ হলো কোনো অলিতে গলিতে গাড়ি চলতে পারে না, সমস্ত জায়গায় পানি জমে গেছে, সমস্ত অলিগলি। এবং পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নতা কর্মী যারা রাস্তায় ঘুরে ওই একটা নিয়ে যে পরিষ্কার করে ড্রেনের মুখগুলো, সেটা নেই। আবার এখন আপনি ফুটপাত মেরামত করছেন, ফুটপাতে সাজসজ্জা করছেন। কি করছেন? এই ফুটপাত আপনি সাজসজ্জা এখানে করছেন, পুরনো ইট পাথর যা আছে তুলে এখানে দিচ্ছেন। এখানে হলো আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা, যাবার ব্যবস্থা, এটি বালি দিয়ে ইট দিয়ে সব বন্ধ করে দিচ্ছেন। একটা দুইটা ফুটপাত আপনি যে কোনো অলিতে গলিতে, ফার্মগেট এলাকায় আপনি যে কোনো দিকে যান, সমস্ত জায়গায় ফুটপাতে এরকম কাজ হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কাজও তো চলছে। ফুটপাতের কাজটি বর্ষা মৌসুমে কেন করতে? কিছুদিন আগে কিন্তু প্রধানমন্ত্রী কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন যে বর্ষাকালে এরকম কাজ না করে পেপার ওয়ার্ক। আপনি জানেন যে জুন জুলাই এইটা হচ্ছে একেবারে চরম বর্ষাকাল। তা আপনি এই সময়ে কেন আপনাকে আমি আপনার এই অনুষ্ঠানে আসার সময় আমি তাকিয়ে দেখছিলাম মহাখালী বাস স্ট্যান্ডের উল্টা পাশে পুরো এলাকাটা, যেটি উনি বললেন অজয় ভাই, পুরো ফুটপাথটি তো কাটাই এবং পুরো ড্রেনের সমস্ত মালামাল রাস্তার অর্ধেক দখল করে আছে। আপনি এরকম একটা বিজি রোডের রাস্তার উপরে আপনি এই বর্ষা মৌসুমে দিনের পর দিন এগুলো কেটে ফেলে রাখছে। আপনি মিরপুরের কথা নামে বললাম, এই যে রোকিয়া সরণি রাস্তাটার আজকে আমার মনে হয় আমাদের দেশের লোক অনেক ভদ্র, অন্য কোনো লোক হলে না রাস্তায় বিদ্রোহ করতে নেমে, বিদ্রোহ করে লাভ হতো, কোনো না কোনোটা কিছুটা মানুষকে তো প্রতিবাদ করতে হবে। আপনি অনাচার এভাবে করবেন দিনের পর দিন, আপনি রাস্তা কেটে রাখবেন মাসের পর মাস, মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। এটা তো আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো জুন ক্লোজিং। না জুন ক্লোজিং তো শেষ রে ভাই, এখন জুলাই ক্লোজিং। এখন জুন ক্লোজিং এর কথা বাদ দিন, টাকা লুটের পথ হিসেবে এগুলো করা হয়। সময় শেষ হয়ে গেছে আজকের মতো। নিশ্চয়ই এটা নিয়ে আরো কথা হতেই থাকবে এবং আমরা আশা করি বন্যা পরিস্থিতির অন্ততপক্ষে একটা সমাধান হোক এবং এই ঢাকা শহর, যেটি আসলে প্রতি বছরই এই সময় আমরা এই কথা বলতে থাকি। একটা প্রশ্ন করি, উনি বললেন যে কেউ দায়ী না, somebody have to take the responsibility। কেউ বলবো যে আমার দায় না, এটা তো ঠিক না, কারণ না কারণ দায়িত্ব আছে। নিশ্চয়ই এই সুযোগটি কেন রাখা হয় দায় অ্যাভয়েড করে ফেলা, সেটি হচ্ছে প্রশ্ন। দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকি আমরা এবং রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা। প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অনেক ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের।
দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা প্রথমেই যে খবরটি নিয়ে কথা বলতে চাই, সুইস ব্যাংক প্রতিনিধিরা ঢাকায় এসে ঢাকায় বসেই তারা গ্রাহক সংগ্রহ করছেন, এই বিষয়ে আজকে দুদক চেয়ারম্যান বলেছেন। এর আগে পরে আরো বিভিন্ন ঘটনা ঘটেছে, সবগুলো মিলেই আমরা কথা বলতে চাই। জনাব রেজওয়ান সিদ্দিকী, আসলে প্রথমে একটু এটা জানতে চাইবো যে এই যে দুদকের চেয়ারম্যান যেটি বললেন, তারা বাংলাদেশে এসে বাংলাদেশের সামর্থ্যবানদেরকে আশ্বাস দিচ্ছে, অভয় দিচ্ছে এবং সেখান থেকে তাদেরকে আকৃষ্ট করছে সুইস ব্যাংকের প্রতি। এই প্রক্রিয়াটি আসলে কিরকম, যে কিভাবে সুইস ব্যাংকে টাকা রাখা যায়, এত নিশ্চিন্ত হওয়া যায়, এটি একটু প্রথমে যদি স্পষ্ট। সুইস ব্যাংকের ঘটনাটা প্রথম থেকে এরকম যে সুইস ব্যাংকে কখনোই কে টাকা রেখেছে এই আইডেন্টিটি প্রকাশ করে না, এবং এটাই তাদের ক্যাপিটাল। এবং সেই জন্য সারা পৃথিবীর দুর্নীতিবাজরা বা ব্ল্যাকমেইলার, ড্রাগ, এই সমস্ত মানি সুইস ব্যাংকে জমা হয় যাতে কেউ না জানতে পারে। এবং সুইস ব্যাংকে এই যে তথ্য প্রকাশ করবে না, এই কারণে সুইজারল্যান্ডের কিন্তু অনেক দিন সময় লেগেছে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এসব ব্যাপারে স্বচ্ছতার দাবি করেছে এবং এই স্বচ্ছতার দাবি সুইজারল্যান্ড মেনে নেয়নি এবং এখন পর্যন্ত মেনে নেয়নি। তারা খানিকটা মেনে নিয়েছে যে কোন রাষ্ট্রের কত টাকা আছে আমরা শুধু সেই তথ্যটুকু দেব, কিন্তু কোন রাষ্ট্রের কতজন ব্যক্তির কত টাকা করে আছে সে তথ্য আমরা দেব না, আমানতকারীর নাম পরিচয় তারা নাম পরিচয় দেব না। এটা সুইস ব্যাংকের একেবারে শুরু থেকেই এই ঘটনা। এটা আমরা পাকিস্তান আমল থেকে শুনে আসছি যে সুইস ব্যাংকের টাকা জমানো। তা সুইস ব্যাংকের টাকা ঠিক কোনো সময় দেশে নিয়ে আসা যায় কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু সুইস ব্যাংকের টাকা সুইস ব্যাংকেই থাকে, বিদেশে গেলে খরচ করা যায়, খুব একটা এই টাকাটা দেশে নিয়ে আসারও খুব সুযোগ নেই। তো সুতরাং সুইস ব্যাংকের এই যে টাকা রাখা, এটা খুবই নিরাপদ এবং এখানে কোনোদিন আমি টাকা রেখেছি কিনা এই তথ্য কোনোদিন প্রকাশিত হবে না। সেক্ষেত্রে যেমন ধরেন অর্থমন্ত্রী এর আগে, রিজভী ঠিক মতোই বলেছেন যে অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন যে এই যে অর্থ পাচার হয় বিভিন্ন সুইস ব্যাংক সহ বিভিন্ন জায়গায়, এর জন্য আমরাও দায়ী। আমরা মিনস গভর্নমেন্ট, পলিটিশিয়ানস অ্যান্ড আদার্স ইত্যাদি, তারা সবাই দায়ী। এখন তিনি বলছেন যে না, পাচার হয় না, লেনদেন হয়। না, তিনি কিন্তু একদম পাচার হয় না এটা কি বলছেন? তিনি বলছেন লেনদেন হয়, লেনদেন হয়, পাচার হয় না, এই কথাটা উনি বলেছেন। আমি খবর দেখে এলাম। তো এখন লেনদেন হয়, আর অর্থাৎ ভাষার মারপ্যাচ খুঁজছেন, আসল ঘটনাটাকে আড়াল করার জন্য ভাষা। তিনি তো বলছিলেন যে পাচারের পরিমাণটা খুবই কম, যত সামান্য পাচার হয়, যত সামান্য 4000 কোটি টাকা ওনার কাছে, অবশ্য 4000 কোটি টাকা সবসময় যত সামান্য, 5000 কোটি টাকা সবসময় যত সামান্য। কারণ উনি যখন হলমার্কের 4000 কোটি টাকা লুট হয়ে যায়, তখন তিনি সোনালী ব্যাংকের, তখনও তিনি বলেছিলেন এটা কিছুই না, ইটস নো মানি। তো সুতরাং এটা উনি বলতে পারেন যে যত সামান্য, এটা বলতে পারেন, কিন্তু উনি কথাটা সত্যিই তো ঘুরিয়েছেন যে হয় না। আবার কথার মারপ্যাচ, শব্দের মারপ্যাচের খেলা আমরা দেখছি। যে একজন বলেছেন, দায়িত্বশীল ব্যক্তি, আমি ঠিক নামটা বলতে পারছি না, যে ঢাকায় জলাবদ্ধতা নেই, জলজট রয়েছে। ভাই আমি কাপড় ভেজে আমি যেতে পারি না, আমি রিক্সার মধ্যে ডুবে যাই, এটা আপনার জট না জলাবদ্ধতা? সরি, এতে তো আমার কিছু যায় আসে না ভাই, আমি পথ চলতে পারছি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু ওই যে কথার মারপ্যাচ, জলাবদ্ধতা নেই। তো অর্থমন্ত্রী ঠিক সেরকমই বললেন। আবার যে কথাটা দুদক প্রধান বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে তারা লোক জোগাড় করার চেষ্টা করেন এবং তাদেরকে গ্যারান্টি দেন যে টাকা কেউ জানবে না। এটা তো সবাই জানে পৃথিবীর, যে সুইস ব্যাংকে টাকা রাখলে এই তথ্য কেউ জানবে না। সুতরাং তার জন্য যে হোটেলের লোক এসে বাংলাদেশের লোক খুঁজতে হবে এবং লোক তার হাতে 50,000 কোটি টাকা বা 1 লক্ষ কোটি টাকা বা 10,000 কোটি টাকা দিয়ে দিলেন, এরকম কিন্তু সম্ভব নয়। আসলে এই টাকাটা পাচার হওয়ার দুটো প্রধান পথ আছে। একটা হলো ট্রেডিং, সেখানে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, এই দুটো পথ হলো এই টাকা পাচার করার মেইন কায়দা। সেখানে ঠিক হোটেলে এসে লোক জোগাড় করা, যে ভাই মিস্টার এক্স
আপনি কি সুইস ব্যাংকে টাকা রাখতে চান, তাহলে আমরা উনি নিবে কিভাবে? সুইস ব্যাংকের লোকটা এই টাকাটা নিয়ে যাবে কিভাবে ওই লোকের হয়ে, কিংবা তাকে একটা পরামর্শ। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন জানতে চাইবো শ্যামল দত্ত, আপনিও যদি একটু যোগ করেন, নিশ্চয়ই এর প্রেক্ষিতে আপনারও বলবার আছে, কিন্তু আমি যে প্রশ্নটি জানতে চাই যে বোঝা যাবে কিভাবে যে কতটা পাচার হয়েছে আর কতটা লেনদেন হচ্ছে? আসলে আমরা এই ইস্যুটাতে তিনটা তথ্য পেলাম। একটা তথ্য হচ্ছে যে আমরা কিছুদিন আগে একটা গ্লোবাল রিপোর্ট পেলাম যেখানে সুইস ব্যাংকে বা বাংলাদেশিদের একটা বড় অঙ্কের টাকা আছে, এরকম তারা তথ্য, কার নামে সেটি বলে নাই, বাট বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য মেজর কান্ট্রি যারা ওখানে আছে, টাকা আছে। দ্বিতীয় ভার্সানটি পেলাম, অর্থমন্ত্রী বলল যে সেটা লেনদেন, এটা না, সামান্য পাচার হতে পারে। তৃতীয় ভার্সানটি যেটি আজকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বললেন যে সুইস ব্যাংকের লোক তারা আসে এখানে এবং তাদের কাছে তথ্য আছে, তারা এখানে এসে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার একটা আশ্বস্ত দেয় যে আমরা আমাদের এখানে টাকা রাখলে আপনাদের এই কোনো রকমের প্রকাশ হবে না। এই কথাটি বলার পেছনে একটি কারণ আছে, কারণ ইদানিং সুইজারল্যান্ড একটা বড় ধরনের প্রেশারের মধ্যে আছে। প্রেশার বলতে জিএনএফ নামে গ্লোবাল যে আছে, কর্তৃপক্ষ আছে, প্রতিটা এলসি যেটা ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস হয়, এই এলসিগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরীক্ষিত না হলে এলসি খোলা যায় না। তার মানে বাংলাদেশ ব্যাংক এখানে এগুলো প্রপারলি মনিটর করছে না, নাহলে ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস হবে কি করে? কারণ আপনি যে ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস করছেন, আপনি বিদেশ থেকে একটা জিনিস কিনবেন, সেটা একটা মূল্য তালিকা আপনি, এখন এগুলো ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, কোন প্রতিষ্ঠানের কি দাম কি মূল্য, ফলে এখানে একটা ঘাপলা আছে। দ্বিতীয় ঘাপলাটি হচ্ছে আপনি ব্ল্যাক মানি আপনি গোপনে পাচার করছেন, আপনি এটা আরেকটা পদ্ধতি। এখন এই দুই পদ্ধতি কিন্তু সরকারের মনিটরিং, সরকারের যদি রেগুলেশনস, সরকারের আপনার তাদের ওভারঅল সুপারভিশন যদি স্ট্রং হয়, তাহলে মনিটর করতে এটা আমি মনে হলো দুদক এখানে যে কাজটি করছে, আমি আশা করব তারা আরো অনেক বেশি স্ট্রংলি এই জিনিসগুলো মনিটর করবে। কারা কারা, আমার কথা হচ্ছে যে কিন্তু যেটি দুদক যেটি মনিটর করছে, তারা বলছে যে সম্প্রতি একটি মামলায় তারা রায়ও পেয়েছে যে কোনো ইন্ডিভিজুয়ালি করতে পারবে, মানি লন্ডারিং মামলা করতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারা আসলে সুইজারল্যান্ডের মানে সুইস ব্যাংক যদি প্রকাশ না করে আমানতকারীদের নাম, তাহলে কি আসলে খুব বের হয়ে আসা সহজ হবে? না, আমার কথা হচ্ছে শুধু সুইস ব্যাংক কেন, আমার কথা হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ডে আরো সারা বড় বড় অর্গানাইজেশন আছে যারা সুইস ব্যাংকের উপরে এই ধরনের তদারকি করার জন্য তারা আহ্বান জানাতে পারে। আর জিনিসটা হচ্ছে শুধু সুইস ব্যাংক না, বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় কালো টাকা। কালকে আপনি একটা তালিকা দেখেছেন যে বাংলাদেশের 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ খেলাপিতে আমাদের বাংলাদেশিরাই আছে। এই টাকাটা গেছে কোথায়? আর এই টাকাটা কার টাকা? দিস ইজ এ পাবলিক মানি, জনগণের টাকা। আপনি জনগণের টাকা ব্যাংকে আপনি আমানত হিসেবে রেখেছেন, ব্যাংক সেটা ঋণ হিসেবে দিয়েছে, যারা ঋণ খেলাপি তারা ফেরত দিচ্ছে না, তাহলে আলটিমেটলি টাকাটা কার? আবার এবারের বাজেটে আপনি খেয়াল করবেন, এবার বড় অঙ্কের একটা টাকা রাখা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যাংকগুলোকে মানে সেভ করার জন্য। এই সরকারি ব্যাংকগুলো লোকজনকে টাকা ঋণ দেবে বেআইনি ভাবে, তারা টাকা আদায় করতে পারবে না, আর এর জন্য দায় নিতে হবে আমাকে। আমি একটা ছোট কথা বলি, একটা অর্গানাইজেশন তারা এই ধরনের মানিগুলো হান্ট করে, কোথায় কোন দেশের কি কালো টাকা আছে এগুলো তারা করে। তার মধ্যে 3টা দেশের বিরুদ্ধে বড় অভিযোগ, শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে 3টা দেশ এগুলোকে সবচেয়ে বেশি আমরা বলি মানে তারা স্বচ্ছ দেশ। সুইজারল্যান্ডের কথা বলেন, সারা দুনিয়াকে উপদেশ দিয়ে বেড়ায় তারা। 3টা দেশের মধ্যে একটি হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যে কি পরিমাণ ব্ল্যাক মানি আছে, তারা একই ধরনের এই সুইজারল্যান্ডের মতো, তারা কখনো তারা এটা প্রকাশ করে না। দ্বিতীয় দেশটি হচ্ছে লুক্সেমবার্গ, আরেকটি বড় দেশ, ছোট দেশ কিন্তু বড় টাকা। এবং যেটি আপনাদের রিপোর্টে দেখলাম যে সুইজারল্যান্ডে 400টা ব্যাংক আছে, লোক মাত্র 82 লাখ। আচ্ছা, তৃতীয় আরেকটি দেশের বিরুদ্ধে অভিযোগ, সেটি হচ্ছে আমাদের দুবাইতে একই ধরনের নানা ধরনের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা রাখা যায় এবং এইভাবে কোনো জবাবদিহি করতে হয় না। কোত্থেকে টাকাটা আসলো, কোত্থেকে টাকাটা এখানে জমা হচ্ছে, তার কোনো প্রশ্নবিদ্ধ হয় না। যেমন আমাদের এখানে আপনি এই মুহূর্তে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে 5 লাখ টাকা তুলতে গেলেও আপনাকে জানাতে হয় যে আমি এই টাকাটা কি করবো, কোথায় যাবে ইত্যাদি, নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। ফলে এই দেশগুলোর বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। এখন গ্লোবাল যে জিএনএফ যে অর্গানাইজেশনটা, তারা এই ধরনের এগুলো মনিটর করে কোথায় কি ট্রানজাকশন হচ্ছে। ফলে সুইজারল্যান্ড এক ধরনের চাপের মধ্যে আছে। কিন্তু আমি খুবই দুর্ভাগ্য বিষয়, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে খুবই মর্মাহত যে তিনি বলছেন এটা লেনদেন। সুইস ব্যাংকের সাথে আমাদের কি লেনদেন, এত লেনদেন? আর যদি লেনদেন হয়ে থাকে সেটা তো ট্রান্সপারেন্ট, লেনদেনের প্রতিটি ট্রানজেকশন হচ্ছে স্বচ্ছ। আপনি কোথায় লেনদেন করছেন নিশ্চয়ই তার কাছে তথ্য থাকবে, আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য থাকবে। আপনি
$5,000 বৃত্তি আমাদের ছাত্রদের জন্য পাঠাতে হয়, পড়বে ওরা, এটাও বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। তাহলে সুইস ব্যাংকের লোকজন যদি ঢাকায় এসে টাকা নিয়ে যেতে পারে, সেটা কি বৈধ চ্যানেল না অবৈধ চ্যানেল? একটি হচ্ছে যে ট্রেডিং, কিন্তু সেই বিষয়ে ট্রেডিং এ আপনি অর্থমন্ত্রী জানেন কত না টাকা, বলছেন। ট্রেডিং এ আপনি কত টাকা আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করবেন, কত টাকা করতে পারবেন? আর যদি ট্রেডিং এ ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস করেন, সেটার দেখার তো একটা অথরিটি